আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা। এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমাদের এই ইজি বায়োলজি বইটাতে অসংখ্য কিউআর কোড রয়েছে, প্রতিটা প্রশ্নের সাথে একটি করে কিউআর কোড রয়েছে। তুমি যদি এই বইটা সমাধান করার সময় এই প্রশ্নটা বুঝতে না পারো, অথবা তোমার যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে তুমি কিউআর কোডটা সাথে সাথে স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমাকে এই প্রশ্নটা বুঝিয়ে দিয়ে যাবে, যার ফলে এই প্রশ্নটা তোমার জন্য যাতে আরেকটু সহজ হয়। এজন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড 2025-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো প্রশ্নটাতে কি বলছে। এখানে উদ্দীপক হিসেবে 3টা চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন তোমার বোর্ড বইতে অনেক অনেক চিত্র আছে, যেই সবগুলা তোমার আঁকতে পারার মতো করে আয়ত্ত করা লাগে না, কিন্তু সবগুলা তুমি যাতে দেখে চিনতে পারো এভাবে করে কিন্তু আয়ত্ত করাটা দরকার। কি জন্য? দেখো উদ্দীপকে যে এই চিত্রগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু তোমার সৃজনশীল ভিতর কখনো আঁকতে দেয় না বা আঁকা লাগে না, কিন্তু তোমার এই চিত্রগুলো তাকাইলেই কিন্তু বুঝতে পারা লাগবে যে এটা কিসের চিত্র। তাহলে দেখো পি কিউ আর 3টা চিত্র দেওয়া আছে। কি বলছে? একটা হচ্ছে তোমার ব্যাঙের ছাতা বা আমাদের মাশরুম যেটা বলি, তাই না? মাশরুমের একটা চিত্র দেওয়া আছে। এরপরে ব্যাকটেরিয়ার একটা চিত্র, আর আরে দেওয়া আছে তোমার ডায়াটম। তাহলে এই চিত্রগুলা জীবগুলার নাম বুঝতে পারার পরে তোমাকে অবশ্যই ওরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত এটাও হচ্ছে বুঝতে পারা লাগবে। তাহলে উদ্দীপকটা আমরা ধরতে পারছি। এরপরে দেখো ক খ গ ঘ 4টা প্রশ্ন দেওয়া আছে। কি বলছে? যে ভৌত জীববিজ্ঞান কাকে বলে? খতে তোমার বলছে চিকিৎসা বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? পি জীবটির রাজ্যগত অবস্থান ব্যাখ্যা করো। পি কোনটা? তো আমাদের হচ্ছে যে মাশরুমটা, অর্থাৎ মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে আমাদের ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে ওই ফানজাই রাজ্যে কেন অবস্থান করাইছি এটা আমাদের এখানে বর্ণনা করা লাগবে। এরপরে কিউ ও আর এর মধ্যে কোনটি অধিক উন্নত? কিউ আর আর হচ্ছে আমাদের কি? ব্যাকটেরিয়া আর হচ্ছে ডায়াটম। এই দুইটার রাজ্যের ভিতরে বৈশিষ্ট্যগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে বুঝতে পারবো যে কোনটা বেশি উন্নত, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো কম্পেয়ার করলেই তো বোঝা যাবে যে কোনটা বেশি উন্নত। এরপরে দেখো ও যে প্রশ্নগুলোর ডান দিকে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নম্বর লিখে দেওয়া আছে। চেষ্টা করবা যেই প্রশ্নে যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার। কয়ের জন্য যেহেতু তোমার এখানে 1 নম্বর বরাদ্দ, এখানে তোমার হচ্ছে শুধু একটা জ্ঞানমূলক চরণ লিখতে হবে। ক্ষয়ের জন্য যেহেতু 2 নম্বর বরাদ্দ, এখানে চেষ্টা করবা 2টা প্যারা লিখার। প্রথমটা হবে তোমার জ্ঞানমূলক, পরেরটা হবে অনুধাবনমূলক। এরপরে দেখো গ নাম্বারে 3 আর ঘতে হচ্ছে 4 নাম্বার। এখানে চেষ্টা করবা হচ্ছে 3 আর 4-এর জন্য তোমাকে এখানে ইনফরমেশন একটু বেশি করে দিতে হবে। ওরা দেখো এখানে বলে রাখছে যে ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, অর্থাৎ ইনফরমেশন এখানে একটু তোমার বেশি করে দেওয়া লাগবে। চলো এখন যদি আমরা উত্তরে যাই, এই উত্তরগুলো তুমি পরীক্ষার খাতায় কিভাবে সুন্দর করে সাজায় লিখবা, এরকম প্যারা করে, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী যেভাবে তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করবা, এভাবেই আমাদের এই বইটাতে তোমাদের জন্য সমাধানও করে দেওয়া আছে। তোমরা চাইলেই কিন্তু আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এবার দেখো ভৌত জীববিজ্ঞান কাকে বলে। আমরা জানি জীববিজ্ঞানকে 2টা শাখায় ভাগ করা হয়েছিল, তাই না? একদম বায়োলজি বইয়ের শুরুর দিকে প্রথম অধ্যায়ের একটা পৃষ্ঠা উল্টাইলে আমরা কি দেখতে পাই? জীববিজ্ঞানকে আমরা ভৌত আর ফলিত এই 2টা ভাগে ভাগ করছিলাম। এখন কেন ভাগ করছিলাম, কিসের উপর ভিত্তি করে ভাগ করছিলাম? জীববিজ্ঞানের যে শাখাগুলোতে বিভিন্ন তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, ওই সবগুলাকে, অর্থাৎ তত্ত্বীয় বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হইতো ওই সবগুলাকে আমরা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত করছিলাম। তাহলে দেখো যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। এখন তারপরে কি বলছিল আমাদের খ নম্বরে, যে চিকিৎসা বিজ্ঞানকে ফলিত শাখার অন্তর্ভুক্ত করছি কেন? এখন ফলিত শাখায় কাদেরকে ইনক্লুড করা হয় এটা যদি আমরা জানি, তাহলে তুমি সবগুলাই হচ্ছে বলে দিতে পারবা। এখন ফলিত যে শাখাটা, ওখানে আমরা শুধুমাত্র প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, এরকম শাখাগুলোকে হচ্ছে এটার ভিতরে ইনক্লুড করে। তাহলে দেখো চিকিৎসা বিজ্ঞান, এটা অলরেডি আমাদের জীবনে প্রয়োগ হচ্ছে, তাই না? আমরা অসুস্থ হইলে চিকিৎসা সেবা নেই, চিকিৎসার সাথে রিলেটেড অনেকগুলা যন্ত্রপাতি বা এরকম চিকিৎসা কথাটা শুনলেই তো আমরা বুঝতে পারি যে এটা অলরেডি আমাদের জীবনে প্রয়োগ হচ্ছে। তাহলে চিকিৎসা বিজ্ঞানকে আমরা ফলিত শাখার অন্তর্ভুক্ত করব। এখানে যদি চিকিৎসা না দিয়ে তোমার অন্যান্য যে আরও কতগুলা শাখা আছে, এখানে বইয়ে তোমাদের 17টা দেওয়া আছে, এর সাথে তোমরা 18 নম্বরে একটা কিন্তু মৃত্তিকা বিজ্ঞানও অ্যাড করতে পারো। ওই 18টা শাখায় এখানে যদি চিকিৎসা বিজ্ঞান না দিয়ে অন্য কোনো একটা শাখার নামও দিত, তাহলে আমরা কি বলতাম? ফলিত শাখায় হচ্ছে তোমার প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যার জন্য এটাকে হচ্ছে ফলিত শাখার ভিতরে ইনক্লুড করছি আমরা। দেখো চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় রোগ চিকিৎসা ইত্যাদি প্রায়োগিক বিষয়াদি নিয়ে কাজ করা হয় বলে এটাকে ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম যে প্যারাটা, আমি 2টা প্যারা লিখতে বলছিলাম, প্রথম প্যারাটায় আমরা ডাইরেক্ট যে প্রশ্নটা চাইছে যে কেন ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে, যেহেতু এই যে
রোগ চিকিৎসা ইত্যাদি প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করছে, এজন্য ফলিত শাখার অন্তর্ভুক্ত করছি। এরপরে তোমার এই রিলেটেড আরও কথাবার্তা আছে যেগুলো তুমি পরবর্তী প্যারাটায় লিখবা। দেখো ফলিত জীববিজ্ঞান শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়াবলী, চিকিৎসা বিজ্ঞান হলো মানব দেহ, রোগ চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান যা প্রায়োগিক বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। যেহেতু চিকিৎসা বিজ্ঞানে প্রায়োগিক বিষয়বস্তুর অন্তর্ভুক্ত, তাই চিকিৎসা বিজ্ঞানকে তোমার জীববিজ্ঞানের ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে আমাদের গ নাম্বারে কি বলছিল যে পি জীবটির রাজ্যগত অবস্থান। পি আমাদের কি ছিল? মাশরুম ছিল। এখন মাশরুম হচ্ছে আমাদের ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত, যেটা তুমি যে বুঝতে পারছো, চিত্রটা দেখে বুঝতে পারছো পি জীবটি হচ্ছে আমাদের মাশরুম। আর মাশরুম কিসের অন্তর্ভুক্ত, কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। এটা যে তুমি ধরতে পারছো চিত্র দেখে, এটা প্রথম লাইনেই হচ্ছে বলে দিবা। এরপরে আমাদের ওইটার বৈশিষ্ট্যগুলো লেখা লাগবে। এখন মাশরুমের বৈশিষ্ট্য আর ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য, অর্থাৎ ওই ফানজাইয়ের বৈশিষ্ট্যগুলো যখন আমরা লিখবো তখন দেখবো যে মাশরুমের সাথে মিলে গেছে, যার জন্য আমরা মাশরুমকে এই রাজ্যের অন্তর্ভুক্ত করছি। এখন তুমি চাইলে ফানজাইয়ের পাশে এখানে আরও লিখে দিতে পারো যে এটা কিন্তু তোমার রাজ্য 3, তাই না? এভাবে কিন্তু তোমাকে সিরিয়ালে মনে রাখা লাগবে। রাজ্য আছে 5টা মোট। রাজ্য 1 যদি আমি বলি তাহলে তোমাকে অবশ্যই মনেরা বুঝতে হবে। রাজ্য 2 বললে হচ্ছে প্রোটিস্টা, তারপর ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এভাবে সিরিয়ালে মনে রাখতে হবে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তাহলে ফানজাই আমাদের কই পড়লো? 3 নাম্বারে পড়লো। তাহলে তুমি এই জায়গায় পাশে কিন্তু ব্র্যাকেটে এটাও লিখতে পারো যে রাজ্য 3 এর অন্তর্ভুক্ত। তাহলে চলো আমরা ওদের বৈশিষ্ট্যগুলো পড়ি। ওরা হচ্ছে স্থলজ, মৃতজীবী আর পরজীবী। এখন স্থলজ বলতে বোঝায় যারা স্থলে বাস করে, আর মৃতজীবী বলতে বোঝায় মৃত জীবদেহ থেকে যারা পুষ্টি নিয়ে বেঁচে থাকে, অর্থাৎ মৃত জীবদেহের উপরে ওরা বেড়ে ওঠে, ওখান থেকে পুষ্টি অ্যাবজর্ব করে নিয়ে জীবনযাপন করে বা পুষ্টি নেয়। এরপরে পরজীবী বলতে অন্য কোনো একটা জীবদেহ থেকে পুষ্টি শোষণ করে ওরা বেঁচে থাকবে। তারপরে দেখো এদের দেহ এককোষী, মাইসেলিয়াম আর সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। মাইসেলিয়াম বলতে বোঝায় হচ্ছে তোমার সরু সুতার মতো অংশ। এখন তুমি যে এখানে মাশরুমটা দেখতে পাইলা, মাশরুম আমরা কিভাবে আঁকি? দেখো এরকম ওর একটা অংশ থাকে, তাহলে দেখো এই জায়গায় সরু সুতার মতো অংশ আমি কই দেখতে পাচ্ছি? এটা তো একটা মাশরুম, তাই না? মাশরুমের সরু সুতার মতো অংশটা তাহলে কই রইল? আমরা যে জীবটা নিয়ে পড়তেছি, অর্থাৎ ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত যে জীবটা, ওইটা কিন্তু এই জিনিসটা না, ওইটা থাকে হচ্ছে তোমার মাটির নিচে বা অর্থাৎ যেখানে এইটা অবস্থান করবে ওইখানের নিচে এরকম শিকড়ের মতো কিছু অংশ দেখতে পাই বা সুতার মতো অংশ দেখতে পাই। মূলত জীবটা হচ্ছে তোমার এইটা। ও যখন প্রজননের প্রয়োজন হয় তখন ও হচ্ছে উপর দিয়ে, আমরা উপর থেকে যে ব্যাঙের ছাতার মতো অংশটা দেখতে পাই, এটা হচ্ছে ওর ফ্রুট বডি, অর্থাৎ এটা ওর মানে রূপান্তরিত একটা অঙ্গ। মানে এই ক্ষেত্রে আমরা এটাকে জীব ধরবো না, জীবটা হচ্ছে তোমার নিচে অবস্থান করে, যেটা হচ্ছে আমরা বাইরে থেকে দেখতে পাই না। অর্থাৎ এখানে যে মাইসিলিয়াম বললো সরু সুতার মতো অংশ, মূলত জীবটা হচ্ছে এইটা। এরপরে দেখো এদের নিউক্লিয়াস সুগঠিত থাকে। নিউক্লিয়াস সুগঠিত বলতে বোঝায় নিউক্লিয়াসের যে বস্তুগুলা, নিউক্লিয় বস্তুগুলা অবশ্যই তোমার ওখানে নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকবে। মেমব্রেন বলতে পর্দাটা বোঝায়। তাহলে পর্দার ভিতরে আরও কী কী থাকবে? নিউক্লিয়ার রেটিকুলাম থাকবে, তারপরে নিউক্লিওলাস থাকবে, নিউক্লিওপ্লাজম, আর মেমব্রেনে নিউক্লিয়ার রন্ধ্র থাকবে। এই সবগুলা জিনিস যদি একসাথে একটা সুন্দর স্ট্রাকচারে থাকে তখন ওইটাকে আমরা কি বলবো? যে হ্যাঁ নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত। এগুলো হচ্ছে তোমার প্রকৃতকোষী জীবদের দেখা যায়, অর্থাৎ যেখানে তুমি নিউক্লিয়াস সুগঠিত শুনবা ওইটা বুঝবা যে প্রকৃতকোষী একটা জীব। এরপরে দেখো এদের যে কোষ প্রাচীর, এটা হচ্ছে তোমার কাইটিন নির্মিত। এদের ক্লোরোপ্লাস্ট নেই। ক্লোরোপ্লাস্ট না থাকলে কি হবে? ক্লোরোপ্লাস্ট না থাকলে সে নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না। এখন ক্লোরোপ্লাস্ট নেই, এটা তো আমরা আগেই বুঝছি। কিভাবে বুঝছি দেখো তো, এই যে যখন এখানে আমি বলছিলাম যে মৃতজীবী আর পরজীবী, তার মানে ওই যে মৃত জীব দেহ থেকে অন্য কোনো জীব দেহ থেকেও সে কী করবে? পুষ্টিটা শোষণ করে নেবে। তাহলে আমরা বুঝতে পারতেছি সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, বিধায় তো অন্য থেকে পুষ্টিটা শোষণ করবে। এরপরে এরা হচ্ছে আরও কয়টা বৈশিষ্ট্য আছে। ওরা হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশবৃদ্ধি করে। দেখো হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশবৃদ্ধি করে, এটার উদাহরণে আমরা ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম এগুলাকে বলতে পারি। এখন মাশরুম তোমার উদ্দীপকে দেওয়া আছে, পরের বছর প্রতি বছর তার তোমার মাশরুমের চিত্র দেওয়া থাকবে না। অন্য সময় যদি ইস্ট অথবা পেনিসিলিয়ামও দিয়ে দেওয়া থাকে তখন তোমরা বুঝতে পারবা কি বৈশিষ্ট্যগুলা এই কথাগুলোই হচ্ছে আলোচনা করব। তাহলে এই বৈশিষ্ট্যগুলা আমরা কিন্তু ওই মাশরুমের ভিতরেও দেখতে পাই, যার জন্য আমরা মাশরুমকে হচ্ছে এই ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত করছি। দেখো পিজিপটির রাজ্যগত অবস্থান হচ্ছে রাজ্য 3, কি জন্য? ওর বৈশিষ্ট্যগুলা আর ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলা একদম মিলে যায়। এরপরে দেখো কিউ ও আর এর মধ্যে কোনটি অধিক উন্নত? কিউ আর আর কি জিনিস? কিউ হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, আর হচ্ছে ডায়াটম। এখন ব্যাকটেরিয়া আর ডায়াটমের যে রাজ্যগত অবস্থান, এই দুইটার রাজ্যের যে বৈশিষ্ট্যগুলা এগুলো আলোচনা করলেই আমরা বুঝতে পারবো কে বেশি উন্নত। এখন মনেরা আর প্রোটিস্টা এই দুইটা রাজ্যের অন্তর্ভুক্ত আমরা বুঝতে পারছি। এখন যে রাজ্য 5টা আছে, আমি কিন্তু চাইলে তোমাকে একটা
চোরাই বুদ্ধি শিখাই দিতে পারি, যার মাধ্যমে তুমি দেখেই বুঝে ফেলতে পারবা যে কোন রাজ্যটা বেশি উন্নত। তোমাকে অবশ্যই এটা প্রথমে সিরিয়ালে মনে রাখা লাগবে। রাজ্য 1 বললে তুমি মনেরা বুঝলা, রাজ্য 2 বললে প্রোটিস্টা, তারপর ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া। এভাবে সিরিয়ালে তুমি মনে রাখার পরে মনেরা যে রাজ্যটা অর্থাৎ রাজ্য 1, ওর যে বৈশিষ্ট্যগুলো ওগুলো হচ্ছে সবচেয়ে অনুন্নত, অর্থাৎ ও হচ্ছে সবচেয়ে অনুন্নত যে জীবগুলা এই রাজ্যের ভিতরে অন্তর্ভুক্ত। এরপরে প্রোটিস্টা যেটা, সেটা হচ্ছে তোমার মনেরার তুলনায় খানিকটা উন্নত। তারপরে ফানজাই, ও হচ্ছে এই দুইটা থেকে আরেকটু উন্নত। তারপরে প্লান্টি, অ্যানিমিলিয়া, ওরা হচ্ছে আরও বেশি উন্নত। তাহলে এভাবে রাজ্য অনুযায়ী তুমি যত উপরের দিকে যাবা, রাজ্য 1, 2, 3, 4, 5, এভাবে তোমার উন্নত বৈশিষ্ট্যগুলো বাড়তে থাকবে। তাহলে আমরা হচ্ছে বুঝিয়ে ফেলতে পারতেছি যে প্রোটিস্টা রাজ্যের যে জীবটা ছিল অর্থাৎ ডায়াটম, সে বেশি উন্নত। কিন্তু 4 নম্বরের জন্য তো এভাবে চোরাই বুদ্ধি দিয়ে ধরে ফেললে হবে না, ওইটা তো তোমাকে বর্ণনাটাও লেখা লাগবে। তাহলে চলো আমরা এখন বর্ণনা যদি লিখি, প্রথমে তুমি যে চিত্রটা দেখে বুঝতে পারছো এটা কোন জীব কোন রাজ্যের অন্তর্ভুক্ত, এই কথাগুলো তোমাকে শুরুতে বলে দিতে হবে যে কিউ আর আর কি কি, যথাক্রমে হচ্ছে তোমার ব্যাকটেরিয়া আর ডায়াটম। এরা ডায়াটম হচ্ছে তুলনামূলক উন্নত, কি জন্য? ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, আর ডায়াটম হচ্ছে তোমার প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে এখন প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এবার বৈশিষ্ট্যগুলো চলো আমরা আলোচনা করি। তুমি বৈশিষ্ট্যগুলো পড়লেই হচ্ছে বুঝতে পারবা যে কোনটা বেশি উন্নত। দেখো মনেরার বৈশিষ্ট্যগুলো, এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। সুগঠিত নয় বলতে এখানে নিউক্লিয়াস সুগঠিত হওয়ার জন্য আমাদের যেই নিউক্লিয়ার মেমব্রেন প্রয়োজন হয়, নিউক্লিওলাস প্রয়োজন হয়, ওই মেমব্রেনের ভিতরে নিউক্লিয় বস্তুগুলো একটা সাজানো অবস্থায় থাকা প্রয়োজন হয়, যেগুলো এখানে কিছুই থাকে না। নিউক্লিয়ার মেমব্রেন তো থাকেই না, অর্থাৎ মেমব্রেন আবরণটা যদি তোমার না থাকে, নিউক্লিয় বস্তুগুলো তোমার সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে। এরপরে নিউক্লিওলাসও এখানে দেখা যায় না, অর্থাৎ এটা হচ্ছে তোমার আদিকোষী একটা জীব। যদি নিউক্লিয়াস সুগঠিত না থাকে, এক্ষেত্রে আমরা এই জীবটাকে আদিকোষী বলতে পারবো। এরপরে দেখো এরা হচ্ছে এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল, অর্থাৎ একা একাও থাকতে পারে, একটা কোষ একা একা বসবাস করতে পারে। ফিলামেন্টাস মানে হচ্ছে তোমার একটার পর একটা কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে যদি এরকম একটা স্ট্রাকচার তৈরি করে, এটাকে আমরা বলবো ফিলামেন্টাস। এরপরে দেখো কলোনিয়াল, অর্থাৎ ওরা হচ্ছে কলোনি আকারে থাকতে পারে বা গ্যাদারিং করে একসাথেও বসবাস করতে পারে। এরপরে এদের কোষে ক্রোমাটিন বস্তু আর রাইবোজোম থাকে, কিন্তু অন্য কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না। আমরা জানি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আরও কতগুলো আছে, দেখো এই যে প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কিছুই থাকে না। দেখো সব কিছু হচ্ছে অনুপস্থিত, শুধুমাত্র ক্রোমাটিন বস্তু আর রাইবোজোম থাকে। দেখো তারপরে কি আছে, ওরা খাদ্য গ্রহণ হচ্ছে তোমার শোষণ বা ফটোসিনথেসিস পদ্ধতিতে ঘটায়। এখন ফটো শব্দের অর্থ কি বলো তো? ফটো শব্দের অর্থ হচ্ছে ছবি, কিন্তু বায়োলজিক্যাল টার্মে অর্থাৎ বায়োলজি বইয়ে তুমি যেখানেই ফটো কথাটা শুনবা ওখানে বুঝবা হচ্ছে তোমার সূর্যের আলোর কথা বলছে। আর সিনথেসিস শব্দের অর্থ কি? সিনথেসিস অর্থ হচ্ছে তোমার সংশ্লেষ করা। তাহলে সূর্যের আলো সংশ্লেষ করে, এটা কোন পদ্ধতি? সালোক সংশ্লেষণ পদ্ধতি। এরপরে দেখো ওদের কোষ বিভাজন যেটা, ওটা হচ্ছে তোমার দ্বি বিভাজন পদ্ধতিতে। দ্বি বিভাজন হচ্ছে সবচেয়ে অনুন্নত একটা সংখ্যা বৃদ্ধির পদ্ধতি। এখানে কি হয়, তোমার একটা কোষ থাকে, ওই কোষটার মাঝ বরাবর হচ্ছে খাঁজ সৃষ্টি হয়, খাঁজটা গভীর হইতে থাকে, একসময় হচ্ছে খাঁজটা এভাবে মিলে গিয়ে দুইটা কোষ আলাদা হয়ে যায়। তাহলে দেখো ওদের সংখ্যা বৃদ্ধি পাইলো, কিন্তু এক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে নিম্ন শ্রেণীর জীবদের সংখ্যা বৃদ্ধির পদ্ধতি। তাহলে আমরা মনেরা বৈশিষ্ট্যগুলো পড়ছি। এবার প্রোটিস্টারটা যদি বলি, দেখো এরা এককোষী, বহুকোষী, একক বা কলোনিয়াল, অর্থাৎ এককোষীও থাকতে পারে, অনেকগুলা কোষ একসাথেও একটা জীবদেহ গঠন করতে পারে। এরপরে এরা একক বা কলোনিয়াল, একা একাও বসবাস করতে পারে, কলোনি অর্থাৎ গ্যাদারিং করেও থাকতে পারে। এরপরে তোমার ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে, কিন্তু কি হয়, এটা কিন্তু একটা নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকা, এটা কিন্তু একটা উন্নত বৈশিষ্ট্য যেটা এখানে ছিল না। এরপরে ক্রোমাটিন বস্তুতে তোমার ডিএনএ, আরএনএ আর প্রোটিন থাকে। এরপরে সকল ধরনের কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে, অর্থাৎ সাইটোপ্লাজমে যে কোষের আরও অঙ্গাণুগুলো আছে ওগুলো সব কিছুই বিদ্যমান থাকে, কিন্তু এই জায়গায় আমরা কি পড়ছিলাম, দেখো কোষীয় অঙ্গাণুগুলো অনুপস্থিত ছিল। এরপরে তোমার কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন আর মাইটোসিস পদ্ধতিতে হচ্ছে অযৌন প্রজনন ঘটায়। এখন প্রজনন অর্থাৎ ওরা হচ্ছে সংখ্যা বৃদ্ধি করবে বা বংশ বৃদ্ধি করবে, এক্ষেত্রে মাইটোসিস পদ্ধতি যেহেতু ওদের দেহে সম্পন্ন হয়, তার মানে ওদের এটা কিন্তু একটা উন্নত বৈশিষ্ট্য। এরপরে কনজুগেশন যে জিনিসটা, কনজুগেশন ওয়ার্ডটা তোমাদের কাছে নতুন, আমি এটা যদি একটু বলে দিই। কনজুগেশন হচ্ছে প্রজননের একটা পদ্ধতি, এরকম একটা পদ্ধতি যেখানে দুইটা গ্যামেট থাকবে, গ্যামেট দুইটা তোমার গাঠনিকভাবে সেম হবে কিন্তু জৈবনিকভাবে ভিন্ন হবে, অর্থাৎ গাঠনিকভাবে একই কিন্তু জৈবনিকভাবে ভিন্ন। এরূপ দুটি গ্যামেটের মিলনের ফলে যদি তোমার প্রজনন সম্পন্ন হয়, সেক্ষেত্রে আমরা ওই পদ্ধতিটাকে বলবো কনজুগেশন পদ্ধতি। তাহলে দেখো ওদের উন্নত প্রজনন পদ্ধতি আছে, কিন্তু এক্ষেত্রে মনেরার কি হয়েছিল, মনেরার ক্ষেত্রে ওদের শুধুমাত্র দ্বি বিভাজন পদ্ধতিতে, অর্থাৎ কোষটা মাঝখান বরাবর খাঁজ সৃষ্টি হয়ে ওরা সংখ্যা বৃদ্ধি করতো। তাহলে তুমি বুঝতে পারতেছো যে এই জায়গা থেকেও হচ্ছে প্রোটিস্টা রাজ্যের জীবদের উন্নত বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম। তাহলে দেখো
তোমার নিউক্লিয়াসের গঠন, তারপরে কোষীয় অঙ্গাণু, খাদ্য গ্রহণের পদ্ধতি, জনন পদ্ধতি, এই সবগুলা আলোচনা করলে আমরা কি বুঝতে পারতেছি, মনেরার তুলনায় প্রোটিস্টা রাজ্যের জীবটা হচ্ছে বেশি উন্নত। আর আমাদের প্রশ্নেই এটা জানতে চাইছে যে কোন জীবটা বেশি উন্নত। দেখো এখানে কি বলছে, কিউ ও আর এর মধ্যে কোনটি অধিক উন্নত। কিউ আর আর এর ভিতরে প্রোটিস্টা যেটা অর্থাৎ ডায়াটম, এখানে আর এই চিত্রটা ডায়াটমের চিত্রটা, অর্থাৎ সে হচ্ছে বেশি উন্নত। তাহলে এভাবে আমি যেভাবে তোমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে বুঝাই বললাম, এই ইনফরমেশনগুলাই তুমি যদি পরীক্ষার খাতায় সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে লিখে দিয়ে আসতে পারো, তাহলে আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পারা, সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তর করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।